সত্যি আকাশটা আজকে যেন আমাদের ওপরেই সমস্ত রাগ উগরে দিচ্ছে। 25 বছর ধরে এই চালের নিচে মাথা গুঁজে আছি, কোনোদিন এমন দাপট দেখিনি। মনে হচ্ছে মাটির উপর আমাদের আর কোনো অধিকার নেই। সংসারের ঘানি টানতে গিয়ে যেটুকু জমি ছিল তাও তো বন্ধক রাখতে হলো। এখন যদি এই মাথা গোঁজার ঠাঁইটুকুও চলে যায় তবে আমরা কোথায় যাব বিমল? অঞ্জলিটার কপালে কি যে লেখা আছে কে জানে। মা, আমি তো জানি আমার ভাগ্য। বাবা, তুমি আর কত লড়বে? আমার বিয়ের জন্য জমানো এই সামান্য কটা টাকাও তো গত মাসে খাবারের অভাবে খরচ করতে হলো। আমি না হয় পরের বাড়ি চলে যাব, কিন্তু তোমাদের এই বয়সে এসে এই চরম অসহায় অবস্থা, এটা সইব কিভাবে? চুপ করো অঞ্জলি, চুপ করো। বাবার অক্ষমতা নিয়ে দয়া দেখাতে হবে না। ও গো, গেল, সব গেল গো। দেখো, ঘরটা আমাদের আর রাখলো না। ভয় পাস না, আমি আছি তো। এই ভাঙা ঘরের দেওয়ালগুলো ধসে পড়ুক, তবু তোদের আমি আগলে রাখবো। বাবা, বাবা, আমার খুব ভয় লাগছে। যাই সবাইকে আমাদের মতো পরিস্থিতিতে, আমাদের মতো গরিবের উপরই বিধাতা কেন কেন বিধাতা এত অত্যাচার করে বাবা? বাঁচবার পথ আমাদের খুঁজতে হবে অঞ্জলি। আজকে এই বৃষ্টিতে ভিজে আমাদের অস্তিত্বটাই ধুয়ে মুছে যেতে চাইছে, কিন্তু চিন্তা করিস না, বিধাতা কোনো না কোনো রাস্তা ঠিক বের করে দেবে। এ হুজুর, এবারে ঝড়টা আমাদের জন্য লটারি জেতবার মতো হয়েছে। সরকারি ত্রাণ দপ্তরের লোক বলে গেছেন গ্রামের জন্য বড় অঙ্কের টাকা আর টনেক টনেক চাল এনে দেবে, টন টন। তা তো ভালোই, কিন্তু গ্রামের মানুষেরা কি জানে এই অনুদানের কথা? নাকি তারা এখনো আকাশের দিকে তাকিয়ে অভিশাপ দিচ্ছে? না হুজুর, কেউ এখনো সরকারি দপ্তরে যাওয়া সাহস পায়নি। আপনি ওসব আমারও ছেড়ে দিন, আমি ওসব সামলে নেব। বুদ্ধি ভালো, কিন্তু এই অনুদান যদি সবাই পেয়ে যায় তবে আমার জমিগুলো চাষ করার মজুর কোথায় পাবো? হুজুর, আপনি কি এখনো বুঝতে পারছেন না? এরাই তো সুযোগ। তাদের সবটুকু কেড়ে নিলে তারা ক্ষুধার জ্বালায় আপনার পায়ের নিচে সে লুডো বড়ি খাবে। ঠিক বলেছিস বিপিন, মানুষের অভাবই হলো জমিদারের আসল ক্ষমতা। হুজুর, এই দুর্যোগ তো বছরে একবার আসে। যদি দুর্যোগ বারে বারে আসে আর অনুদানটা আমরা পুরোপুরি আত্মসাৎ করি, তবে আমাদের গুদমে কানায় কানায় চাল পূর্ণ হয়ে যাবে। কিন্তু শেখর আর বিমলের মতো কিছু লোক যদি মাথা চাড়া দেয়, ওরা বড়ই বিরক্তিকর। ওদের ভয় পাওয়ার কিছু নেই। আরে বিমল তো নিজের ঘর সামলাতেই ব্যস্ত, আর সে তো আমি গুদামের চাবি দেখানোর ভয় দেখে চুপ করে দেবো। তুই কি নিশ্চিত যে সরকারি লোকেরা আর গ্রামে খোঁজ নিতে আসবে না? আমি ওদের সাথে আগেই বোঝাপড়া করে ফেলেছি। ফাইলগুলোতে গ্রামের মৃত মানুষদের নাম আর ভুয়া সই বসিয়ে দিয়েছি। সব ঠিক আছে হুজুর, একদম ঝাক্কাস। চমৎকার বিপিন, তোর তীক্ষ্ণ বুদ্ধির কারণে আমি এই গ্রামের ভাগ্য বিধাতা। হুজুর, গ্রামের সাধারণ মানুষের কান্না তো কেবল আমাদের সম্পদ বৃদ্ধির সুর। এভাবে যদি প্রতিবার তারা অসহায় হয় তবে আমরাই তো শেষমেশ মালিক থাকবো। ঠিক কথা। এই অনুদানের চাল বিক্রি করে যে টাকা পাবো তাতে পরের মাসে নতুন একটা ট্র্যাক্টর কিনবো। একদম ঠিক হুজুর, একদম ঠিক। ঠিক আছে, চল এবার গুদামের তালাগুলো আর একবার ভালো করে চেক করে আসি। আমার এই নতুন ধনসম্পদ যেন কোনোভাবেই কেউ ছুঁতে না পারে। কাকা, ঝড়ের পর 4টে দিন পার হয়ে গেল। সরকার কি আমাদের পুরো ভুলে গেল? গ্রামের মানুষের ঘরের চালের ড্রাম খালি, ছোট ছেলে মেয়েদের কান্না শুনলে কলিজাটা ফেটে যায়।
ওপরে বিধাতা আছেন শেখর। সরকার তো সাহায্য পাঠায়, কিন্তু সেই সাহায্য আমাদের হাতের নাগাল পর্যন্ত পৌঁছায় কিনা সেটাই আসল কথা। 4 দিনের যখন কোনো খবর পেলাম না, তখন মনে হচ্ছে কপালে বড় দুর্ভোগ আছে। আজ সকালে আমি জমিদারের বাড়ির ওদিক থেকে আসছিলাম। গোডাউনের চারপাশে অদ্ভুত সব মানুষের আনাগোনা দেখলাম। বলিস কি, রুদ্রপ্রতাপ জমিদারের গুদামে কি তবে ত্রাণ জমা হয়েছে? অথচ আমাদের কাউকে তো কিছু জানালো না। সেটাই তো রহস্য। সবাই কানাঘুষো করছে যে সরকারি অনুদান নাকি চলে এসেছে, অথচ এখনো কেউ সেটা দেখা পেল না। আমাদের গ্রামের লোকজন আর কতদিন উপসে থাকবে? হ্যাঁ, না খেয়ে মরবার চেয়ে প্রতিবাদ করে মরা অনেক ভালো শেখর। আমরা কি সারা জীবন শুধু জমিদারের দয়ায় বেঁচে থাকব? আজই আমি গিয়ে সরাসরি জমিদার বাবুকে জিজ্ঞেস করব কোথায় আমাদের অনুদান। আমিও ঠিক সেটাই ভাবছিলাম কাকা। শুধু আপনি কেন, আমি আর গ্রামের সবাই আপনার সাথে যাব। দেখি তো আমাদের চোখের দিকে তাকিয়ে জমিদার বাবু কি উত্তর দেন। তুই ঠিক বলেছিস, আমরা ভিক্ষা চাইছি না, আমাদের হক বুঝে নিতে চাচ্ছি। তুই সবাইকে তৈরি কর, বিকেলের দিকেই আমরা জমিদার বাড়িতে চড়াও হব। একদম, আজ আর কোনো পিছুটান নেই। বিমল কাকা, আপনার মতো বয়োজ্যেষ্ঠ মানুষ আমাদের সামনে থাকলে জমিদারের সাগরেদ বিপিনও আমাদের সাথে লুকোচুরি করতে পারবে না। আমার বয়স আর সম্মান এ গ্রামের মাটিতেই। যদি আমাদের হক মেরে খাওয়া হয় তবে সেটা মোটেও ভালো হবে না। ব্যাস, আজই ফয়সালা হবে। চল শেখর, সময় নষ্ট করে লাভ নেই। গ্রামের মানুষগুলোকে ডাক, আজকে জমিদার বাড়িতেই আমাদের মীমাংসা হবে। জমিদার মশাই, আজকে কোনো অছিলা শুনতে আসেনি। গ্রামের অবস্থা চোখে দেখছেন, মানুষ অনাহারে মরছে, আর আপনার গোডাউনের দরজায় কেন তালা? হ্যাঁ, বিমল, বেশি চিবিয়ে কথা বলছিস মনে হচ্ছে। তোরা কি ভাবিস সরকার সব দায়িত্ব আমার ওপর ছেড়ে দিয়েছে? আরে বিমল ভাই, হুজুরকে ডিস্টার্ব করবেন না। সরকার কোনো ত্রাণ পাঠায়নি, এ খবর আপনারা এখন জানেন না। মিথ্যে কথা। গত পরশু রাতে আপনার গোডাউনের ট্রাক থেকে কি নামানো হয়েছে বিপিন, আমি নিজের চোখে দেখেছি। ওটা কোনো অনুদানের ট্রাক ছিল না, ওটা ছিল বাবুর ব্যবসার সরঞ্জামের ট্রাক। আমরা ভিক্ষা চাইছি না বিপিন, আমাদের ন্যায্য পাওনা চাইছি। গ্রামের মানুষ ত্রাণ আসবার খবর পেয়েছে, আমাদের ঠকানোর চেষ্টা করবেন না। শোন বিমল, তুই গ্রামের বয়োজ্যেষ্ঠ, তাই সম্মান দিচ্ছি। সরকার কিছু পাঠালে আমি নিশ্চয়ই জানতাম। তোরা উল্টো পাল্টা গুজবে কান দিয়ে আমার শান্তি নষ্ট কেন করছিস বলতো? শান্তি? আপনি তো আমাদের শান্তি কেড়ে নিয়ে এখন অন্যের প্রাপ্য গ্রাস করছেন জমিদার বাবু। মুখ সামলে কথা বল শেখর। গ্রামের জমিদার আমি নাকি তোরা? আমার বাড়িতে এসে আমাকে অপবাদ দেওয়ার পরিণাম জানিস? পরিণাম যা হওয়ার হবে, কিন্তু আজকে যদি খালি হাতে ফিরতে হয় তবে গ্রামের প্রতিটি মানুষের চোখের জল আপনাকে একদিন ভাসিয়ে নিয়ে যাবে। আহা, খুব তো তেজ, ত্রাণ তো নেই, এখন কি করবেন? তোর মতো দালালদের জন্যই আজ গ্রামের এই দশা। বল, চালগুলো কোথায় লুকিয়েছিস? তোমরা সবাই চলে যাও। আমি আজ পরিষ্কার বলে দিচ্ছি, তোদের জন্য কোনো ত্রাণ আসেনি। এখন এখান থেকে না বেরোলে পুলিশে খবর দেব। জমিদার মশাই, ক্ষমতার অহংকার আর কতদিন? মনে রাখবেন, গরিবের পেটের আগুনের তেজ অনেক বেশি। আজকে আমাদের খালি হাতে ফেরালেন, কিন্তু কালকে দেখবেন এই গ্রামের মাটি আপনার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। শুনছেন, এখানে কি কেউ আছেন? আপনাদের বাড়ির অবস্থা তো দেখছি খুব শোচনীয়। আপনি কি জমিদার বাড়ির লোকজন নাকি? আবার অপমান করতে এসেছেন? নমস্কার, আমি রুদ্রপ্রতাপের ছেলে অর্ণব, কিন্তু আমার বাবার সাথে আমার চিন্তার কোনো মিল নেই। এটা হয়তো আপনাদের জানা নেই। বাবা ছেলের স্বভাব একই হয়। আপনারা তো সেই দলেরই। আমাদের দুর্দশা দেখে মজা নিতে এসেছেন, তাই না? আপনার রাগটা অমূলক নয়, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাদের অপমান করতে আসিনি। আমি এসেছি পরিস্থিতি বুঝতে। অঞ্জলি, কে এটা? জমিদার বাড়ির ছেলে? ওরে বাবা,
এরা কি আবার আমাদের করুণ দশা দেখে মজা নিতে এসেছে? কাকিমা, আমার বাবার ব্যবহারের জন্য আমি লজ্জিত। আমি শুনেছি আজ আপনারা আমাদের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু খালি হাতে ফিরেছেন। আবার কেন এসেছেন? আমাদের কি আর কিছু বাকি আছে কেড়ে নেওয়ার? বিমলবাবু, আমি আপনাদের কোনো কিছু নিতে আসিনি, আমি বরং দেওয়ার আশা নিয়ে এসেছি। আমি জানি এখানে কি কাহিনী ঘটছে। কি কাহিনী? আপনি তো জমিদার পরিবারের রক্ত, আপনি আমাদের সাথে কি এমন ষড়যন্ত্র করবেন? আমি নিজেও আসলে বুঝতে পারছি না কি হচ্ছে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে। আপনারা ধৈর্য ধরুন, আমি দেখছি কি করা যায়। ধৈর্য ধরে আর কি হবে? এইসব কেবল মিথ্যে সহানুভূতি। আমরা তো শুধু আমাদের হক চাই। হক পাওয়াটা আপনাদের অধিকার, আমার উপর ভরসা রাখুন, এই অন্যায়ের বিচার হবে। আজ রাতে হয়তো আমি সবটা গুছিয়ে উঠতে পারবো না, কিন্তু খুব দ্রুতই আপনারা আপনাদের পাওনা পাবেন। ছেলেটি কি সত্যি কথা বলছে বিমল? জমিদার তো আমাদের ওপর আগুন হয়ে আছে। আমি জানি না, তবে চোখের ভাষায় মিথ্যে নেই। কিন্তু অর্ণব বাবু, মনে রাখবেন, আমাদের ধৈর্য ফুরিয়ে এসেছে। আমি আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে আসিনি, আমি শুধু ক্ষমা চাইতে এসেছি। আমি দায়িত্ব নিচ্ছি, এই গ্রাম আর অভিশপ্ত থাকবে না। কথা দিলে তো অনেক জমিদারি, কিন্তু অর্ণববাবু, আপনার কথা কি আপনার বাবা রাখবেন? বাবা রাখবেন কিনা জানি না, তবে আমি রাখবো। আমি আমার নিজের দায়বদ্ধতা থেকে এটা করছি। যদি আপনি সত্যি বলেন, তাহলে গ্রামের মানুষ আপনাকে শ্রদ্ধা করবে। শ্রদ্ধা আমার চাই না, আমি শুধু চাই আপনাদের মুখে একটু হাসি। থামুন আপনারা, রাতের অন্ধকারে এই চুরির উৎসব কি আপনাদের আভিজাত্যের শেষ পরিচয়? অর্ণব, অর্ণব, তুই এখানে কি করছিস? বাড়ির ভেতর গিয়ে নিজের কাজ কর। ছোটবাবু, আপনি ভুল বুঝছেন। আমরা তো ত্রাণগুলো গোজাচ্ছি যাতে কালকে সকালে বিলি করা হয়। বিপিন, মিথ্যে বলার অভ্যাসটা আজও গেল না। হ্যাঁ, আমি সব জানি। তোমরা এগুলো পাশের শহরের ব্ল্যাক মার্কেটে পাঠানোর প্রস্তুতি নিচ্ছ। আমি এই গ্রামের জমিদার, আমার উপর খবরদারি করতে তোর লজ্জা করে না? এই জমিদারির একটা ইটের মালিক আমি। বাবা, ইট কাঠের মালিক হতে পারো, কিন্তু এই মানুষগুলোর ক্ষুধার মালিক তুমি নও। তোমার এই গোডাউনের ভেতরে যে চাল আছে তা গ্রামের অসহায় মানুষের বাড়ির চালের চেয়ে বেশি মূল্যবান নয়। ও যে দেখুন ছোটবাবু কতটা বিয়াদ হয়ে গেছে, একটু সামলান। তোমার মতো খারাপ মানুষের প্ররোচনায় আমার বাবা যেমন অপরাধ করছে। বাবা, তুমি কি বুঝতে পারছো না? এই চালের প্রতিটি দানা এক একটা অভিশাপ। অভিশাপ? আমি নিজের সামর্থ্যে সব করেছি, কেউ সাহায্য করবে না যখন আমার অবস্থা খারাপ হবে। সামর্থ্য আর নিষ্ঠুরতার মধ্যে একটা সরু রেখা থাকে বাবা, তুমি আজ সেই রেখা পেরিয়ে গেছো। আমি আজ বিমল কাকার বাড়ি গিয়েছিলাম, অঞ্জলির চোখে আমি অসহায়ত্ব দেখেছি, কিন্তু তার বাবার চোখে দেখেছি তোমার প্রতি ঘৃণা। সেই ঘৃণাকেই তুমি তোমার পুরো উত্তরাধিকার দিয়ে মুছে ফেলতে পারবে? হুজুর, ওর কথা শুনবেন না, ও আবেগ দিয়ে আপনাকে দুর্বল করে দিচ্ছে। বাবা, শেষ বয়সটা কি মানুষের অভিশাপ নিয়ে কাটাবে? যদি আজ অনুদানগুলো গ্রামে বিলিয়ে দাও, তবে দেখবে এই মানুষগুলো তোমাকে রক্ষাকর্তা হিসাবে চিনবে। ভালোবাসা পেতে হলে আগে দান করতে শিখতে হয়, কেড়ে নেওয়া নয়। আমার বাবা মাও তো গরিব ছিল, তাদের সাথে যদি এমনটা হতো তাহলে কি আমি মেনে নিতে পারতাম? না না, আমি আর এমন কাজ করব না। হুজুর, আপনি মনে মনে কি এত ভাবছেন? বিপিন, ছেলেটা ঠিকই বলেছে, আমি বোধহয় অনেক ভুল করে ফেলেছি। এবার সব ঠিক করতে হবে। গ্রামের সবাইকে 2 দিনের মধ্যে অনুদান দিয়ে দেব। আপনি যা বলবেন তাই হবে। আমার মনে যেটা আছে সেটা তো আমি করবই। ওঠ, যা হবে পরে দেখা যাবে। আস্তে আস্তে। গ্রামবাসী ভাইরা, গত কয়েকটা দিন যে দুর্দিন গেছে তাতে আমি জানি তোমরা আমাকে কতটা ঘৃণার চোখে দেখেছ। আমি
আমি ভুল করেছি। কাকা, জমিদার মশাই কি সত্যি বদলে গেলেন, নাকি এটা অন্য কোনো চাল? অর্ণববাবু কথা দিয়েছেন শেখর, আশা করি আজকে আর আমাদের খালি হাতে ফিরতে হবে না। জমিদার মশাই এমন কথা বলছেন? হ্যাঁ, আমি লোভী ছিলাম। সরকারি অনুদান আমার গুদামে লুকিয়ে রেখেছিলাম নিজের স্বার্থে। আজ আমার ভুল ভেঙেছে। আমার ছেলে অর্ণব আমাকে মানুষের কষ্টের মানে বুঝিয়ে দিয়েছে। সবাই শুনুন, বাবা আজ অনুশোচনা করছেন। আপনাদের অধিকার আপনাদের কাছে ফিরিয়ে দেওয়াটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। জমিদার মশাই, আপনার এই পরিবর্তনের পেছনে যদি সত্যি কোনো সততা থাকে তবে আমরা আপনাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমাদের ধৈর্য অনেকবার পরীক্ষা করা হয়েছে। আমি কথা দিচ্ছি বিমল বাবু, আজই আমার গোডাউনের তালা খুলে দেওয়া হবে। কাল সূর্য ডোবার আগে প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পাওনা বুঝে পাবে। শুধু প্রতিশ্রুতি নয় জমিদার মশাই, আমরা আজ আপনার সামনে গোডাউনের চাবি দেখতে চাই। আর বিপিন কোথায়, তাকে কেন দেখছি না? হ্যাঁ, বিপিন নিজের কাজে ব্যস্ত, চাবি আমার হাতেই আছে। আর মিথ্যে কথা বলার দরকার নেই আমার। আমি অর্ণবকে চাবি দিয়ে দেব। বাবা, আজকের এই সিদ্ধান্ত আমাদের গ্রামের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় মাইল ফলক হবে। আপনারা সত্যি যদি মানুষের পাশে দাঁড়ান তবে গ্রাম আবার ঘুরে দাঁড়াবে। আমরা আজকে থেকে আপনাদের শত্রু নই, বরং আপনাদের পাশে দাঁড়িয়ে বিপর্যয় সামলাবো। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি একা নই, গ্রামের তরুণরাও আমার সাথে থাকবে। আমরা আজই বস্তাগুলো খোলা শুরু করব। অর্ণববাবু, এই পরিবর্তনের কারিগর আপনি। আপনার এই উদারতা গ্রামবাসী চিরকাল মনে রাখবে। আজ থেকে আমার বাড়িতে সবার দুয়ার খোলা। বিপদে আপদে যে কোনো সময় তোমরা আমাকে পাশে পাবে। সবাই ধৈর্য ধরুন, পর্যায়ক্রমে একে একে এগিয়ে আসুন। কারো কোনো অসুবিধা হবে না, সবার জন্য পর্যাপ্ত বরাদ্দ আছে। সব বিলিয়ে দিচ্ছে, এত কষ্ট করে জমানো মালগুলো এভাবে চলে যাচ্ছে। অর্ণববাবু, আপনার মহানুভবতায় আমরা ধন্য। এই চালের বস্তাটা আমাদের অন্তত মাসখানেক বাঁচিয়ে রাখবে, কিন্তু মনে হচ্ছে বস্তা শেষ। সেটাই তো দেখছি, কিন্তু এমন তো হওয়ার কথা নয়। বিপিন, গোডাউনে আরো 40 প্যাকেট থাকার কথা ছিল। পরের পরিবারগুলো, এদের জন্য তো প্যাকেট শেষ হয়ে গেল। চড়াবো, আমি তো গুনে রেখেছিলাম, হয়তো ট্রাকে লোড করার সময় কোথাও কোনো ভুল হয়েছে। ভুল নাকি আবার কোনো নতুন ফন্দি? আমাদের পেটের খাবার নিয়ে খেলা হচ্ছে। শেখর, এতে অর্ণববাবুরও কোনো দোষ নেই। তিনি তো পুরোটা সময় আমাদের সাথে ছিলেন। অঞ্জলি, আমি সত্যি দুঃখিত। আমার নিজের বাবার গোডাউনের হিসেব এমন গোলমেল হবে আমি ভাবতেও পারিনি। এই মুহূর্তের জন্য আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। অর্ণববাবু, মানুষের ভুল হয়, অন্তত আপনি যে নিজের বাবার ভুলটা ধরিয়ে দিতে পেরেছেন সেটাই অনেক। এই কয়েকটা প্যাকেট না পেলে আমরা না খেয়ে মরে যাব না। আমাকে বিশ্বাস করো, কাল সকাল 10টার আগে আমার লোকেরা তোমাদের বাড়িতে জিনিস পৌঁছে দেবে। আমি আজ নিজে এই গোডাউনের প্রতিটি কণা তল্লাশি করব। হিসাবের গরমিল কোথায় হয়েছে তা আমি বের করবই। আমরা অর্ণববাবুকে বিশ্বাস করি শেখর। চল, আজ বাড়ি যাই। অঞ্জলি, কাল আমি নিজে তোমাদের বাড়ি যাব। কিছু ব্যক্তিগত কথা বলার ছিল, মানে এই ত্রাণের হিসাব নিয়ে আর কি। সেটা কাল দেখা যাবে অর্ণববাবু। আজ আপনি আপাতত গুদামের হিসেবটা ঠিক করুন। কাকা, কাকিমা, কাল আপনাদের প্যাকেটটা দেওয়া সম্ভব হয়নি, তাই কিছু বাজার নিয়ে এলাম। আশা করি কিছু মনে করবেন না। বাবা অর্ণব, জমিদার বাড়ির ছেলে হয়েও তুমি আমাদের মতো গরিবের বাড়িতে এসেছো, এটাই আমাদের অনেক বড় পাওনা। বসো বাবা, চা করে আনি। অর্ণববাবু, আপনার এই ব্যবহার আমাদের নতুন করে বাঁচতে শেখাচ্ছে, কিন্তু বাজার করবার তো কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন অনেক কিছুরই থাকে কাকা, যেটা না করলে মনটা হালকা হয় না। অর্ণববাবু, আপনি কি সবসময় এত জেদি?
গুদামের হিসেব মেলাবার জন্য সারা রাত জেগেছেন, তার উপর আবার এই ভারী ব্যাগ নিয়ে হেঁটে আসা। জেদটা মানুষের সম্মানের জন্য না থাকলে হয়তো মানুষ হিসেবে অস্তিত্বই থাকতো না। আর তোমার বাড়ির পথটা তো খুব একটা কঠিন নয় অঞ্জলি। বিমল কাকা, আসল কথা হলো আজ আমি গুদাম তন্ন তন্ন করে খুঁজেছি। হিসেবের গড়মিলটা স্বাভাবিক কোনো ভুল নয়। আমার দৃঢ় সন্দেহ বিপিন গোডাউনের চাল রাতের অন্ধকারে সরিয়ে ফেলেছে। দেখো বাবা, বিপিন মানুষটা মোটেও সুবিধের না। ও জমিদার বাবুকে খারাপ বুদ্ধি দিয়ে পথ ভরকে দেয়। সেই তো আসল বিপদ। বাবা চোখের আড়ালে সে একটা আলাদা সাম্রাজ্য করেছে। আমার বিশ্বাস ওর বাড়িতে বা কোনো গোপন জায়গায় সে ত্রাণের চাল লুকোচ্ছে। তাহলে তো আর বসে থাকা যায় না, কাল ভোরের আগেই তার মুখোশ খোলা দরকার। আমি আজ রাতেই তার বাড়ি তল্লাশি করব, কিন্তু একা এই ঝুঁকি নেওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। আপনি একা নন অর্ণববাবু, আমি আপনার সাথে যাব। বিপিনকে আমার বাড়ির সবাই চেনে, সে আমাদের চোখের সামনেই এমন ছোট লোকামি করেছে। তুমি যাবে? কিন্তু অঞ্জলি, জায়গাটা খুব বিপজ্জনক হতে পারে। অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি বিপদ হয়, তবে সেই বিপদ মাথা পেতে নেওয়াই ভালো। আর আপনি তো আছেন, তাই না? ঠিক আছে অঞ্জলি, চলো তাহলে। তাড়াতাড়ি করি, কেউ বুঝে ফেলবার আগে সব মাল সরিয়ে অজানা গোডাউনে ফের সরিয়ে ফেলি, তাহলে কেউ বুঝতে পারবে না। ভাগ্যিস আগে থেকে গোডাউনে ডুপ্লিকেট চাবি বানিয়ে রেখেছিলাম। দেখলে তো অঞ্জলি, আমার সন্দেহ সত্যি হলো। বিপিন নিজের বাড়িতে নয়, এই পরিত্যক্ত আস্তানায় সব চাল সরিয়ে রেখেছে। এখনই সময়, আমরা গিয়ে ওকে হাতে নাতে ধরি, কিন্তু কোনো বিপদ হবে না তো? অঞ্জলি, আপনি সাথে থাকলে আমি মনে একটা আলাদা সাহস পাই। আপনি কোনো চিন্তা করবেন না। কে ওখানে? কে আসছে? কে? ছোট বাবু, আপনি আপনি এখানে? হ্যাঁ বিপিন, আমি। এই চালগুলোর গন্ধ অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম, কিন্তু তা যে তোর নোংরা মনের প্রতিফলন সেটা আজ হাতে নাতে প্রমাণ হলো। হুজুর, আমি 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 আমি- আমি তো আপনার নির্দেশেই হুজুর। মিথ্যে বলবি না। আমার বাবা এখন বদলে গেছেন, কিন্তু তোর ভেতরে সেই অমানুষ রয়েই গেছে। তুই শুধু চাল চুরি করিসনি, তুই আমার বাবার আদর্শকে চুরি করেছিস। বিপিন, এই চালগুলোর জন্য কত মানুষ না খেয়ে দিন কাটিয়েছে, তুই কি জানিস? আজ গ্রামের সবার সামনে তোর শাস্তি হবে। ক্ষমা করে দিন ছোট বাবু, আমি 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 কখনো এমন করবো না ছোট বাবু। ক্ষমা? এই কয়েকদিনে আমাদের গ্রামের মানুষগুলো যে অভিশাপ তোকে দিয়েছে, তার কি কোনো ক্ষমা হয়? কাল সকালেই তোর বিচার হবে গ্রামের সবার সামনে। গ্রামবাসী ভাইয়েরা, আমি জমিদার হিসেবে অনেক অন্যায় করেছি, কিন্তু আজ আমারই কাছের লোক আমার আবার এমন কাজ করেছে তাতে আমি খুবই লজ্জিত। বিপিন, তুই সরকারি ত্রাণের চাল চুরি করে শুধু আইন নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিস। হুজুর, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা তোকে আইন করবে, আমি আজ তোকে পুলিশে দিচ্ছি। অর্ণব, আমি চেয়েছিলাম আজ গ্রামকে কিছু ফিরিয়ে দিতে, আর কিছু বাকি রয়ে গেল কি? বাবা, বাকি আছে একটা শুভ কাজ। আমি অঞ্জলিকে জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাই, আর আমি জানি তুমিও এতে আপত্তি করবে না। অর্ণববাবু, আপনি যে সম্মান আমাদের পরিবারকে দিলেন, তা এ গ্রামের মানুষ চিরকাল মনে রাখবে। আমাদের মতো সাধারণ মানুষের বাড়িতে জমিদার বাবুর পুত্র আসবে আর পুত্রবধূ আসবে, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। অঞ্জলি, তোর ভাগ্য খুব ভালো মা। অর্ণবের মতো মানুষ পাওয়া যে ভাগ্যের ব্যাপার। বিমল বাবু, আজ আমি জমিদার নই, একজন পিতা। আমার ছেলের পছন্দই আমার পছন্দ। আমি আজই অঞ্জলিকে নিজের মেয়ের মতো করে ঘরে তুলে নিতে চাই। তোমরা কি রাজি? বাবা, আমি রাজি। অর্ণববাবু, অনুদান তো পেলেন, এখন মিষ্টি খাওয়ানোর পালা কবে? হ্যাঁ, খুব শীঘ্রই পুরো গ্রামকে নেমন্তন্ন করব। আজ থেকে আমাদের এই গ্রাম আর আগের মতো নেই। আজ থেকে আমরা সবাই একটা পরিবারের মতো থাকবো।